সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ 24 চট্টগ্রাম স্টুডিও থেকে আমাদের নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিন। আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। চট্টগ্রাম তথা বাংলাদেশের জন্য একটি সুখবর যে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ছে। সম্প্রতি 100 টনে আরো 6টি ক্রেন যুক্ত হয়েছে চট্টগ্রাম বন্দরে। বন্দর ব্যবহারকারী এবং বন্দর সংশ্লিষ্ট যারা আছেন সবার প্রত্যাশা যে সক্ষমতা এবং এই পণ্য হ্যান্ডেলিং এর গতি বাড়বে এখানে। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো। দুজন অতিথিকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি। এর মধ্যে যুক্ত আছেন জনাব মাহফুজুল হক শাহ, সাবেক পরিচালক, চট্টগ্রাম চেম্বার অব কমার্স। যুক্ত আছেন জনাব খায়রুল আলম সুজন, তিনি পরিচালক বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, ধন্যবাদ। জি, শুরুতে জনাব খায়রুল আলম সুজন আপনার কাছে আসতে চাই। যে ট্রেনগুলো এসেছে এবং যেগুলো আসবে সেগুলোর আসলে কতটুকু সক্ষমতা আছে? আমরা জানি যে 100 টনই, এছাড়াও 10 টনই কিছু ক্রেন আসার কথা ছিল। সর্বশেষ সংযোজন কি আসলে বন্দরে, কি খোঁজ খবর আছে আপনার কাছে? আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। অত্যন্ত একটি সময় উপযোগী একটি আপনারা টক শো বা একটি করেছেন। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, কিন্তু চট্টগ্রাম বন্দরে কিন্তু হেভি লিফটের কোনো একটা ছিল না, ট্রেন কিংবা হেভি লিফট কার্গো হ্যান্ডেল করার মতো কোনো জেটি ছিল না। এটা আমাদের দীর্ঘদিনের দাবি। আপনি জানেন, দেখেন বাংলাদেশে কিন্তু অনেক সুনাম বন্দরের বহির্বিশ্বে ছড়িয়ে পড়েছে। আমাদের অবস্থানও কিন্তু অনেক আগে থেকে উন্নতি হয়েছে, কিন্তু আন্তর্জাতিক মানের যে বন্দর থাকা উচিত সে বন্দরে কিন্তু একটি হেভি লিফট কার্গো কিন্তু একটি জেটি থাকা উচিত। কিন্তু দুর্ভাগ্যবশত হলেও আমাদের এইটি কিন্তু এখন পর্যন্ত সম্পন্ন হয়নি। তবে সৌভাগ্য হলো যে ইতিমধ্যে এই আমাদের যে ক্রেন গুলো সংযুক্ত হতে যাচ্ছে, 100 টন, 50 টন এবং 30 টন বিভিন্ন ধরনের যে ক্রেন, এবং সব মিলিয়ে 104টি আপনার বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট বাংলাদেশে আসছে। এটি আমাদের জন্য অবশ্যই একটি সুখবর। এবং আমাদের দেশের যে এই যে ইকুইপমেন্ট গুলো যে আপনার পুরাতন হয়ে গেছে এবং সেই জায়গায় যে নতুন ইকুইপমেন্ট রিপ্লেস করছে, এতে করে আমাদের কাজের গতি এবং আমাদের যে সম্ভাবনা, আমাদের আমদানি রপ্তানি পণ্যের যে আপনার একটা বিশাল ব্যাপকতা তৈরি হয়েছে বন্দরকে ঘিরে, আমাদের অর্থনীতিতে কিন্তু এটা একটি বিশাল আপনার সূচক আমার মনে হয় এটি সংযোজন হবে। ধন্যবাদ আপনাকে। সমস্যাগুলো আসলে কি আপনার মোকাবেলা করতে হচ্ছে এই সময়টিতে? মাহফুজুল হক শাহ, বন্দরের যে এই যে কিছু কিছু অংশের সক্ষমতার ঘাটতি আছে, এসব কারণে আপনাদের সমস্যাগুলো কি হচ্ছিল এবং এখনো বিদ্যমান আছে কোনগুলো? ধন্যবাদ আপনাকে। আসলে চট্টগ্রাম বন্দরে যে ইকুইপমেন্টের কিছু সংকট, সেটা দীর্ঘদিন থেকে ছিল। তো খুশির খবর হচ্ছে এই ইকুইপমেন্ট সংকটটা অলরেডি মোকাবেলা করার জন্য বন্দর কর্তৃপক্ষ বড় ধরনের একটা প্রকল্প নিয়েছে, যে প্রকল্পের মাধ্যমে ওনারা অনেক ইকুইপমেন্ট সংগ্রহ ইতিমধ্যেই করেছে এবং আরো ইকুইপমেন্ট কিছু আসার পথে আছে। তো সবকিছু মিলে সমস্যা যেটা হচ্ছে সেটা আপনি জানেন, চট্টগ্রাম বন্দরের ব্যক্তি অনেক বেড়েছে। বাংলাদেশের আমদানি রপ্তানি কার্যক্রমের গতিও খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। তো সুতরাং বাংলাদেশের আমদানি রপ্তানি ক্ষেত্রে চট্টগ্রাম বন্দর হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বন্দর। সুতরাং চট্টগ্রাম বন্দরের মাধ্যমে কিন্তু আমাদের সিংহভাগ আমদানি রপ্তানি কার্যক্রমগুলো চালিয়ে যেতে হবে। এই জায়গায় ইকুইপমেন্টের সংকট, ইকুইপমেন্ট সংযোজিত হবে, পুরানো হলে চেঞ্জ করতে হবে, এটা একটা চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা অনেকদিন থেকে আমাদের স্টেক হোল্ডারের পক্ষ থেকে দাবি ছিল এইটাকে যেন আর স্পিড আপ করা হয়। সেই জায়গায় চট্টগ্রাম বন্দর বেশ কিছু সুদূর প্রসারী প্রকল্প নিয়েছে এবং এই সমস্ত দাবির প্রেক্ষিতে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমকে আরো স্মুথ করার জন্য সরকারের পক্ষ থেকে, নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যে সিদ্ধান্তগুলো নিয়েছে সেই সিদ্ধান্তগুলোকে অবশ্যই স্বাগত জানাতে হয়। এবং আমরা মনে করি যে সমস্ত ইকুইপমেন্ট গুলো এখন পাইপলাইনে আছে, যেগুলো চলে এসছে, এগুলো যদি সংযোজিত হয়ে যায়, আগামী মাসে আমরা যে 100 টনের যে দুটো ক্রেন এবং 50 টনের দুটো ক্রেন আমাদের যে ইকুইপমেন্ট বহরে সংযোজিত হতে যাচ্ছে, এগুলির সুফল অবশ্যই আসবে। কেননা মাঝে মধ্যে আমাদের এমন অনেক জাহাজ আছে যেগুলোর মাধ্যমে আমাদের হেভি লিফটের যে কার্গোগুলি আছে সেই কার্গোগুলো আমরা হ্যান্ডেল করতে পারতাম না এতদিন। হয়তো বাইরে থেকে ক্রেন হায়ার করে এগুলোকে হ্যান্ডেল করতে হতো। এখন আমরা চট্টগ্রাম বন্দরের ইকুইপমেন্টের মাধ্যমে, ক্রেনের মাধ্যমে এগুলো কিন্তু হ্যান্ডেল করতে পারবো। সুতরাং আমাদের কাজের গতি আরো বেড়ে যাবে এবং বহির্বিশ্বে যারা চট্টগ্রাম বন্দর সম্পর্কে যারা খোঁজখবর রাখে বা যেসব দেশের সাপ্লায়ার্স চট্টগ্রাম বন্দরের মাধ্যমে পণ্য প্রেরণ করে থাকে, ওনারাও একটু স্বস্তিতে থাকবে এবং তাড়াতাড়ি জাহাজের পণ্য খালাস করা যাবে, জাহাজকে
তাড়াতাড়ি আমরা বিদায় করতে পারবো। সুতরাং সবকিছু মিলে চট্টগ্রাম বন্দরের যে কাজের গতি সেটা অনেক বেড়ে যাবে এবং দেশের ইকোনমিতেও এটা বড় ধরনের একটা প্রভাব পড়বে। আমরা যারা স্টেক হোল্ডার আছি, আমদানি রপ্তানি কাজে আমরা যারা নিয়োজিত আছি, আমাদেরও অনেক কস্ট অফ ডুইং বিজনেসে কিন্তু আমরা বেনিফিটেড হব। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে খায়রুল আলম সুজন। আপনার কাছে সবসময় পরিসংখ্যানটা আমরা পাই, বিভিন্ন হিসেব নিকেশ পাই। আপনার কাছে জানতে চাই, এই যে অর্থনীতির বিষয়টি বললেন যে আমাদের অর্থনীতিতে একটা বড় অবদান হবে, অনেক টাকা সাশ্রয় হবে, সময় সাশ্রয় হবে, যেহেতু জাহাজগুলোকে দ্রুত সময়ের মধ্যেই এখান থেকে ছেড়ে দেওয়া যাচ্ছে, আটকে রাখা যাচ্ছে না, আর রাখতে হচ্ছে না। সেই জায়গাটি থেকে কেমন মানে সাশ্রয়টা হতে পারে আমাদের, এবং গতি আসলে কি হওয়া উচিত, গতিটি এখন কতটুকু আছে, এটি কোন পর্যায়ে যাওয়া উচিত এই হ্যান্ডেলিং এর গতি? এই গতি অনেক বেড়ে যাবে, এটা স্বাভাবিক। কারণ এই ধরনের ইকুইপমেন্টের অভাবে, যেটা মাহফুজ ভাই বললেন, আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে ইকুইপমেন্ট হায়ার করতে হতো। এখন সেই সমস্যাগুলো থাকবে না। কারণ এই ইকুইপমেন্ট হায়ার করতে গিয়ে অনেক সময় নষ্ট হতো, অর্থ সাশ্রয় হতো, বিভিন্ন ধরনের আমরা সমস্যায় ভুগতাম, এবং এগুলো অনেক জটিলতা আছে, পারমিশনের ব্যাপার আছে, বিভিন্ন ধরনের সমস্যাগুলো হতো। এখন যেহেতু বন্দর নিজে আমাদেরকে এই সহযোগিতাটা করছে, তাতে করে আমাদের যে জাহাজগুলো আসছে, আপনি জানেন সামনে আরো অনেক মেগা প্রজেক্ট কিন্তু বাংলাদেশে আছে। আপনাদের অনেকগুলো প্রজেক্টের পণ্য আমাদের হ্যান্ডেল করতে যে বিভিন্ন রকমের সমস্যা কিন্তু হয়েছে এই ইকুইপমেন্টের জন্য। আপনার যেগুলো ভারী পণ্য, যেগুলো ধরেন 50, 70, 80, 100 টন কার্গো, সেই পণ্যগুলো কিন্তু আমাদেরকে বিকল্প ব্যবস্থায় কিন্তু হ্যান্ডেল করতে হয়েছে। এতে করে আমাদের অনেক পণ্য কিন্তু অনেক সময় নষ্ট হয়ে গেছে, বিভিন্ন ভাবে আপনার এটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখন যেহেতু বন্দর এটি সহযোগে নিয়ে আসতেছে, এবং আমাদের দীর্ঘদিনের দাবি এই যে আমাদের চট্টগ্রাম বন্দরে একটি হেভি লিফট যেটি করা হোক, সেই দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু এটি আমাদের জন্য, শিপিং অ্যাসিওরেন্সের জন্য এবং শিপিং এ যারা ব্যবসা করছেন সবার জন্য কিন্তু একটি বিশাল সুখবর। সেই সাথে এই সুখবরটা কিন্তু আমাদের সারা বিশ্বে কিন্তু আমাদের ছড়িয়ে পড়বে। আমরা যে দিন দিন যে আমাদের সক্ষমতা বাড়ছে, আবুল ভাইয়ের সাথে আমি সেই ব্যাপারে একমত যে আমাদের যে সক্ষমতা বাড়ছে, সেই সক্ষমতার সুনাম যত বেশি ছড়িয়ে পড়বে, ততই কিন্তু আমরা বেশি লাভবান হবো। এখানে একটা কথা আমি একটু আপনাদের সাথে সংযোজন করতে চাই। আপনারা জানেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু 100টা ইকোনমি জোন ডিক্লেয়ার করেছে। সেই 100টা ইকোনমি জোনের প্রায় অনেক অংশ কিন্তু কাজ শুরু হয়ে গেছে। আমরা বিশেষ করে আমাদের যে এই যে মিরসরাই থেকে আপনার আমাদের যে বঙ্গবন্ধু টানেল, এই টানেলটা যদি চালু হয়ে যায়, এখানে কিন্তু একটা মেরিন ড্রাইভ হবে। এই মেরিন ড্রাইভকে কেন্দ্র করে কিন্তু এর আশেপাশে আমাদের যারা সরকারি এবং বেসরকারি বিনিয়োগের একটা কিন্তু সর্বস্থান তৈরি হবে আমার ধারণা। কারণ সরকার কিন্তু অবকাঠামো যদি তৈরি করে দেয়, যদি ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা তৈরি করে দিতে পারে, যে দ্রুত আপনার বন্দরে আমদানি পণ্য আনা এবং নেওয়ার যে ব্যবস্থাটা করে দিতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু তার আশেপাশে কিন্তু ইন্ডাস্ট্রিগুলো কিন্তু গড়ে ওঠে। সাধারণত যারা সরকারি এবং বিদেশি ইনভেস্টর আছে, তারা কিন্তু এই দিকটাতে খুব বেশি খেয়াল করে যে তাদের যে আশেপাশে তাদের যেখানে তারা ইন্ডাস্ট্রি করবে, সেখান থেকে বন্দরের যে আপনার অবকাঠামো সুবিধা, সেই সুবিধাগুলো তারা যদি ভোগ করার যে ইয়েটা যদি পায়, প্রায়োরিটিটা যদি পায়, তাহলে তারা অবশ্যই সেটাকে আপনার গ্রহণ করবে। আর তার সাথে যদি বন্দরের এই ইকুইপমেন্ট গুলো সংযোজিত হয়, তাতে করে আমাদের বন্দরের যে এখনকার যে গতি, তার থেকে অনেক বেশি গতি সম্পন্ন হবে। এবং যে টার্মিনাল গুলো আছে, বিশেষ করে এনসিটি এবং অন্যান্য যে জায়গাগুলোতে আছে, এবং আমাদের সবচেয়ে বেশি সমস্যাটা কিন্তু ব্রেক বাল্কের যে মানে খোলা জাহাজের যে পণ্যগুলো আসতো, বিশেষ করে হেভি লিফটের, সেই পণ্যগুলো কিন্তু আমাদের এই ভারী ইকুইপমেন্টের মানে 100 টন, 50 টন, 60 টন এইসব কার্গো গুলো হ্যান্ডেল করতে আমাদেরকে কিন্তু কিছু পণ্য মূল জেটিতে রেখে আবার অনেক সময় আমাদের অন্য জেটি, বিশেষ করে ড্রাই ডক বা অন্যান্য জায়গাতে জাহাজ শিপিং করে আমাদের এই ফ্যাসিলিটি গুলোকে নিতে হতো। তাতে করে আমাদের সময় অর্থ দুটোই কিন্তু আপনার অপচয় হতো। এখন কিন্তু সেই জায়গা থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারবো, এবং এই ফ্যাসিলিটি গুলো কিন্তু আমাদের আমদানিকারকের উপরে কিন্তু একটা বিরাট প্রভাব পড়বে। আমদানিকারকের অনেক অর্থ এবং সময় দুটোই সেভ হবে। এবং মাহবুবের সাথে আমি একমত যে আমরা দ্রুত জাহাজ এটাকে এখান থেকে খালাস করে আমরা আমাদের জাহাজ কিন্তু ফেরত পাঠাতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে মাহফুজুল হক শাহ। এর আগেও বিভিন্ন আলোচনায় আপনি বলেছেন যে যে বে টার্মিনালের কাজ শুরু হয়েছে, এটি আরো 20 বছর আগে শেষ হওয়ার দরকার ছিল, এমনটি বলেছেন। এটির চাহিদা তখন থেকে, সেই জায়গা থেকে আমাদের যে বিদ্যমান বন্দর আছে চট্টগ্রাম বন্দর, বন্দরটি কর্ণফুলী নদীর ভেতরে, দেখা গেছে যে বড় জাহাজ যেগুলো, বিগ শিপ যেগুলো, সেগুলো এখানে আসতে পারে না। সেই আসতে না পারার কারণেও এখানে আরেকটি বড় খরচ আছে, যে সেই জাহাজ থেকে আবার পণ্য আরেকটিতে করে বন্দর পর্যন্ত আনা। এটি এই খরচটি তো আর মানে কোনোভাবে এখন সেটি লাঘব হচ্ছে না।
বে টার্মিনাল বা ডিপ সি পোর্ট না হওয়া পর্যন্ত। সেই জায়গা থেকে যেটি বলছিলেন যে খায়রুল আলম সুজন, যে মাতারবাড়ি এবং কক্সবাজার কর্ণফুলী টানেল হয়ে একেবারে মিরেশ্বরাই পর্যন্ত যে এদিক দিয়ে যে মেরিন ড্রাইভ এবং যে সড়কটি হওয়ার কথা এটি, এবং এর আশপাশে যে অবকাঠামোগত উন্নয়ন যেগুলোর কথা তিনি বললেন, যে বিদেশিরা এই বিষয়গুলো দেখে খুব বেশি করে। 100টি অর্থনৈতিক অঞ্চল আমাদের এখানে রয়েছে, গুরুত্বপূর্ণ এলাকা হিসাবে চট্টগ্রাম তো নিঃসন্দেহে, এবং চট্টগ্রামের আশপাশে যে অর্থনৈতিক অঞ্চলগুলো আছে এগুলো প্রধানতম থাকবে, সেটি স্বাভাবিক। সেই জায়গা থেকে আপনার প্রস্তুতি কেমন দেখছেন? আমরা তো বিশাল পরিকল্পনা দেখি, প্রস্তুতিটা কতটুকু দেখছেন, এগুচ্ছে কিনা এই বন্দর বে টার্মিনাল কেন্দ্রিক মিরেশ্বরা ইকোনমিক জোন সহ আর যেগুলো আছে একটার সাথে আরেকটা তো লিংক করা, সেগুলো এগুচ্ছে কিনা, বা না কোনো গোজামিল তৈরি হচ্ছে সামনে? আপনি খুব গুরুত্বপূর্ণ বিষয়টা উত্থাপন করেছেন। আসলে যেভাবে কাজগুলি এগোচ্ছে সন্তোষজনক পর্যায়ে আছে, সরকারের পরিকল্পনাও আছে, এবং কিছু কিছু যে এগোচ্ছে না সেটাও কিন্তু ঠিক না। এখন মূল যে বিষয়টা, দীর্ঘদিন থেকে চট্টগ্রাম হচ্ছে আপনার ভৌগোলিকভাবে যে চট্টগ্রাম বন্দর প্রতিষ্ঠিত হয়েছিল, তার কারণে বিশেষ করে দেশের যে হেভি ইন্ডাস্ট্রিগুলো চট্টগ্রাম অঞ্চলে আপনার স্থাপন করা হয়েছিল আজকে থেকে 60-70 বছর আগে, সেই থেকে শুরু করে নিয়ে বর্তমানে, বিশেষ করে 2009 সালের পরে বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণের সময় এবং ক্ষমতা গ্রহণের পরে উনি যেটা চিন্তা করেছেন, বাংলাদেশকে আমরা একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কান্ট্রিতে, শিল্পোন্নত দেশে আমরা পরিণত করব। তো সেই জায়গায় বর্তমানে কিন্তু বিশ্বের শিল্পের যে বিষয়টা, সেটা 4th ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশনে কিন্তু আমরা ঢুকে গেছি। সুতরাং এই জায়গায় এখন আপনাকে যেটা চিন্তা করতে হবে, তাহলে এই অবস্থায় যদি আপনাকে শিল্পের মাধ্যমে, শিল্পের বিনিয়োগের মাধ্যমে দেশকে উন্নত করতে হয়, তাহলে দেশের যে সমস্ত অঞ্চলগুলা শিল্প স্থাপনের জন্য উপযুক্ত, সেই অঞ্চলগুলার ডেভেলপমেন্ট, কানেক্টিভিটি এবং অন্যান্য যে অবকাঠামোগত যে ফেসিলিটিস গুলো আছে সেগুলোকে ডেভেলপ করতে হবে। সেই জায়গায় চট্টগ্রাম, বিশেষ করে মিরেশ্বরাই থেকে কক্সবাজার যে এরিয়াটা আছে, এটা কোস্ট লাইন সহ এখানে 2-3টে বন্দরের একটা সুবিধা আছে। বে টার্মিনাল অলরেডি কাজ শুরু হতে যাচ্ছে, মাতারবাড়ি ডিপ সি পোর্ট শুরু হয়ে গেছে, চট্টগ্রাম বন্দর তো আছে। সবকিছু মিলে চট্টগ্রাম বন্দরের কথা যেটা আপনি বলেছেন, সেটা হচ্ছে এখানে ড্রাফটের যে সমস্যাটা, চট্টগ্রাম বন্দর অনেক পুরানো বন্দর, প্রায় 130 বছরের পুরানো বন্দর। সুতরাং এই বন্দরের মাধ্যমে বর্তমানের যে চাহিদা আছে জাহাজের, সেই চাহিদা আমরা পূরণ করতে পারছি না বলেই ডিপ সি পোর্টের প্রোগ্রামটা নেওয়া হয়েছে এবং বে টার্মিনাল কাজ শুরু হতে যাচ্ছে। তাই এইগুলিকে যদি আমরা একসাথে লিঙ্ক আপ করতে যাই, তাহলে আমাদের যোগাযোগ ক্ষেত্রে এবং টানেলকে ব্যবহার করে এবং অন্যান্য যে অবকাঠামোগত যে সুবিধাগুলি আছে এই বন্দর বা এই যে বিনিয়োগ হবে এখানে দেশি বিদেশি, সেই বিনিয়োগকারীদেরকে উৎসাহিত করার জন্য বা ওনাদেরকে সুবিধা দেওয়ার জন্য যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে ওগুলোকে সঠিক সময়ে শেষ করতে হবে। প্রকল্প কিন্তু নেওয়া হয়েছে, প্ল্যানিং এ সবকিছু আছে, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে দীর্ঘদিন থেকে আমরা যেটা দেখে আসছি, এটা হচ্ছে কোনো সমালোচনা নয়, এটা হচ্ছে আমাদের যারা প্রকল্পগুলো পরিচালনা করছে বিভিন্ন জায়গা থেকে, যেমন রোড কানেক্টিভিটি বলুন বা যেটি যারা কাজ করছে বা অন্যান্য যে সুবিধাগুলি আছে, সবকিছুতে আমাদের একটা সমন্বয়হীনতা আমরা লক্ষ্য করছি। সেই সমন্বয়হীনতাকে দূরীভূত করে যদি আমরা যত তাড়াতাড়ি পারি এইসব অর্থনৈতিক কর্মকাণ্ডকে সামনে রেখে বাংলাদেশের উন্নত একটা শিল্পোন্নত দেশ হিসেবে আমরা বাংলাদেশের ছবিকে আগামী 10 বছর পর দেখতে চাই, তাহলে পরে দ্রুত আন্তরিকতার সাথে এবং দুর্নীতিমুক্ত ভাবে এই কাজগুলোকে, কোয়ালিটিফুল ভাবে এই কাজগুলি করতে হবে। সুতরাং আমার মনে হয় এই বিষয়টি নিয়ে যদি আমি একটু অ্যাড করতে চাই আপনাকে, মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টা নিয়ে কিন্তু খুব গুরুত্বের সাথে বিবেচনা করছে এবং মাঝে মধ্যে খুব গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোকে ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত দেওয়া হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর অফিস থেকে। সুতরাং তাহলে বুঝতে পারছেন সরকার কিভাবে কত গুরুত্ব দিয়ে এই প্রকল্পগুলোকে কাজ এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে। তার মধ্যে আমি সবসময় যেটা বলতে চাচ্ছি, আমরা স্টেক হোল্ডার যারা আছি, যারা বিনিয়োগের সাথে জড়িত আছি, আপনাকে আমি একটু ইনফরমেশন দিতে চাই। গত 3 দিন আগে বাংলাদেশে কোরিয়া থেকে একটা বড় পাওয়ারফুল ডেলিগেশন এখানে এসে গেছে। কোরিয়া বাংলাদেশের একদম বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু প্রথম যে 10টা দেশ আছে তার মধ্যে কিন্তু 6ষ্ঠতম অবস্থানে আছে, ওনারা আরো বেশি বিনিয়োগ করতে চাচ্ছে। সুতরাং এরকম অনেক দেশ আছে সেই বিনিয়োগ করার জন্য ওরা উদ্গ্রীব হয়ে আছে বাংলাদেশের যে সুবিধাগুলি আছে সেই সুবিধাগুলোকে কাজে লাগানোর জন্য। এখন আমাদেরকে ঠিক করতে হবে সেই সুবিধাটুকু কিভাবে আমরা আমাদের বিনিয়োগকারী যারা দেশি বিদেশি যারা বিনিয়োগকারী উৎসাহিত হয়েছে বিনিয়োগ করার জন্য তাদের কাছে আমরা তুলে ধরবো। তো সুতরাং সবকিছু মিলে আমাদের এই গুরুত্বটুকু বিবেচনা করে সব প্রকল্পগুলো যেন দ্রুত শেষ হয়, এটাই আমাদের ঠিক সময় শেষ হয়, মেয়াদ যেন বারবার না বাড়ে।
একটু খায়রুল আলম সুজন, মাহফুজুল হক শাহ একটি কথা বলেছেন, সমন্বয়হীনতাটা কিন্তু আছে বিভিন্ন সংস্থা, যেমন সড়কের কাজ কেউ করছেন, আবার অন্য প্রকল্পের কাজ আরেকজন করছেন, নিজেদের মধ্যে সমন্বয়টি নেই, কিন্তু সবাই আবার সরকারেরই সংস্থা, সবাই উন্নয়ন কাজ করছেন। সেই জায়গাটি থেকে আমি যেটিকে বলছিলাম গোজামিল, উনি যেটি সুন্দর করে বললেন যে সমন্বয়হীনতাটি যেটি, এটির সংখ্যা মানে এটির কারণে সমস্যায় পড়বে এরকম সংখ্যা আপনি করেন কিনা, বা মাহফুজুল হক শাহ বক্তব্যের সঙ্গে আর কিছু যুক্ত করতে চান কিনা? আমি আপনার সাথে এই ব্যাপারটাতে পুরোপুরি একমত। আপনি দেখেন, আমরা অনেক দিন থেকে কিন্তু বলছিলাম বে টার্মিনালটাকে দ্রুত কার্য শুরু করার জন্য, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এটা ফাস্ট ট্র্যাকের একটা প্রজেক্ট। হ্যাঁ, কিন্তু এখনো পর্যন্ত দুর্ভাগ্য যে আমরা বে টার্মিনালে কাজ শুরু করতে পারিনি। আপনি দেখেন চট্টগ্রাম বন্দরের যে এখনকার যে বন্দরের অবস্থা, আপনার এটা অনেক পুরাতন একটা বন্দর। সেই বন্দর কিন্তু অলরেডি ক্ষয় হতে হতে ক্ষতর সৃষ্টি হয়ে গেছে। আপনি দেখবেন বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ধরনের আপনার ক্ষত হয়ে গর্তে তৈরি হচ্ছে, ভেঙে যাচ্ছে, এইগুলোকে আবার রিপেয়ার করে কাজ করতে হচ্ছে। সেই রিপেয়ার করার জন্য আবার বিভিন্ন ধরনের আপনার সময় এবং বাধা নিয়ম কানুন করতে হচ্ছে, ফ্রিকোয়েন্টলি গাড়ি চলতে পারছে না, নানা ধরনের কিন্তু প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। তার সাথে কিন্তু এই যে পানির উচ্চতা, জলবায়ুর যে আপনার প্রভাব, তার উচ্চতার কারণে কিন্তু পানির উচ্চতা কিন্তু বেড়ে যাচ্ছে। প্রায় সময় দেখবেন যে এই জোয়ারের পানি যখন অনেক উচ্চতা বেড়ে যায়, সাথে যদি আপনার ঝড় বা বৃষ্টি হয়, অনেক সময় এই জোয়ারের পানি কিন্তু আপনার আমাদের ইয়ার্ড গুলোতে ঢুকে কিন্তু কাজের ব্যাঘাত ঘটায়। এই যে আপনার এখন থেকে যদি আমরা বে টার্মিনালকে যদি আমরা চিন্তা করতে না পারি, তাহলে আগামী কিছুদিন পরে হয়তো দেখা যাবে যে এই বন্দরগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে এখন থেকে আমাদেরকে একেবারে খুব গুরুত্ব সহকারে বে টার্মিনালকে চিন্তা করতে হবে। বে টার্মিনাল কেন করতে হবে? বে টার্মিনাল করতে গেলে বাংলাদেশের যে সুবিধাগুলো আছে, দেখেন বে টার্মিনালের পাশাপাশি কিন্তু একটা লিঙ্ক রোড তৈরি করা আছে, পাশাপাশি কিন্তু ট্রেন লাইন তৈরি করা আছে, নদী পথটাও কিন্তু মিরেশ্বরের থেকে সন্দ্বীপ চ্যানেলের একেবারে কাছাকাছি, যেটা এখন অনেকখানি ঘুরে কিন্তু আউটার থেকে সন্দ্বীপ চ্যানেলে যেতে হয়। তাহলে এই যে তিনটা যে সুযোগ সুবিধা, সব সুযোগ সুবিধা কিন্তু বিদ্যমান। এখন নতুন একটা পোর্ট করতে গেলে কিন্তু অনেক সময় দেখা যায় সেখানে অবকাঠামোগুলো আবার ইনভেস্ট করে তৈরি করতে হবে, কিন্তু বে টার্মিনালে কিন্তু এই অবকাঠামোগুলো কিন্তু অলরেডি তৈরি করা আছে। হ্যাঁ, তার জন্য অতিরিক্ত ব্যয় করতে হবে না। আর বে টার্মিনাল করার সময় আপনার যে সুবিধাগুলো, যেগুলোকে মাথায় রাখতে হবে, যে আমাদের যে বর্তমান বন্দর, সেই বন্দরে কিন্তু আধুনিক অনেক কিছু সংযোজন নাই। যেমন ধরেন এলএনজি, কিংবা ধরেন ডেঞ্জারাস কার্গো, কিংবা ধরেন অনেক আপনার এক্সক্লুসিভ যে কার্গো গুলো আছে সেগুলোকে হ্যান্ডেল করার মতো সেরকম পর্যাপ্ত আপনার জেটি এবং ব্যবস্থাপনা নাই। আমরা বে টার্মিনাল যখন আমরা এটা চালু করতে যাব, বা বে টার্মিনালে যখন আমরা কাজ দেব, বিশ্বের এখন দেখেন প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন আপনার পণ্যের কিন্তু এটা চেঞ্জ হচ্ছে, ধরন চেঞ্জ হচ্ছে। আজ থেকে 20 বছর আগে যে সকল পণ্য বাংলাদেশে আসতো, এখন দেখা যাচ্ছে সেই সকল পণ্য না, আরো অনেক আধুনিক পণ্য, অনেক আধুনিক এগুলোর আপনার হ্যান্ডেলিং এর যে ব্যবস্থা, সেই ব্যবস্থাপনাগুলো ভিন্ন। তো এইভাবে কিন্তু বে টার্মিনালকে কিন্তু নতুন করে সাজাতে পারবে, যাতে করে আগামী 50 থেকে 100 বছর আমাদেরকে আবার বন্দর নিয়ে ভাবতে না হয়। অনেক ধন্যবাদ জানাই। আমরা বে টার্মিনাল নিয়ে আরেকদিন বিস্তারিত কথা বলবো। আজকের আয়োজন এখানে শেষ করতে হচ্ছে, সময় শেষ হচ্ছে। আমাদের প্রত্যাশা থাকবে যে উন্নয়ন প্রকল্পগুলো চলছে সেগুলো ঠিক সময়ে সঠিকভাবে শেষ হবে, এবং এই যে বন্দরের যে সক্ষমতা বাড়ছে, যে পরিকল্পনা, সেটি সুন্দরভাবে বাস্তবায়ন হবে। আজকের আয়োজন এখানে শেষ করছি। আগামীকাল বিকেল 3টায় অন্য কোনো বিষয়ে কথা হবে। দর্শক, ভালো থাকবেন সবাই।